সংবিধান সংস্কার পরিষদের যাত্রা যদি একই সঙ্গে হতো এবং অনেকগুলো বিষয় আছে, নতুন সরকার এসে যদি আবার তার জিনিসগুলো যদি না রাখে, মানে একটা বাধ্যবাধকতার জায়গা তো তৈরি আছে। জনগণের অভিপ্রায় যদি আমরা খেয়াল করি, কি বলবেন? না, এটা তো অনেকগুলো বিষয়, যেমন বেসিক স্ট্রাকচারে স্ট্রেচ করার কথা বলছে, এটা তো মানে সঠিকই বলেছে যে এটাকে যদি আপনি মৌলিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে চান তাহলে তো আপনাকে অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, মেকানিজমের মধ্যে যেতে হবে। তো আমি যেটা বলছি কি একটু পার্থক্য আছে এই বিষয়গুলোতে। সেটা হলো ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হানা ভোটটা দিয়েছে, এটা কিন্তু ওই রাজনৈতিক দলটার বা ওই সরকারটার এজেন্ডাগুলো সামনে আসছে, একটা সমরূপতা আছে। কিন্তু আজকের গণভোটের সাথে আজকের যে ঐক্যমত রাজনৈতিক দলের ঐক্যমতের সাথে আমাদের মিলে যায় হলো 91 সালের গণভোটটা, সেটা হলো সংসদীয় রাজনীতি। তখন কিন্তু আমরা সব রাজনৈতিক দল একমত হয়ে তারপর সংসদে গিয়েছি, তারপরে গণভোট দিচ্ছি। এটা কিন্তু প্রসেস। কিন্তু এইবার তো আমাদের গণভোটের সংসদ নাই, সুতরাং আমরা একসাথে দুটা ভোট করতে চেয়েছি, যেহেতু আমাদের করতে হবে। কিন্তু সংসদ যদি থাকতো তো সংসদের পরেই কিন্তু গণভোট আমাদের যেতে হতো। তো এখন ব্যাপারটা হলো যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে। ঐক্যমত্যটা আমি আপনাকে একটু আগে ব্যাখ্যা দিয়েছি, যেভাবে ঐক্যমত্য হয়েছে সেভাবে প্রেজেন্ট করা হয়নি। প্রেজেন্ট করার সময় অন্যান্য রাজনৈতিক দলের এজেন্ডাকে আপহোল্ড করেছে ঐক্যমত্য কমিশন। মানে এটা যদি সনদটাকে আপহোল্ড করতে ঐক্যমত্য কমিশন, প্রবলেম হতো না, কিন্তু কোথাও ঝামেলা হতো না। ঐক্যমত্য কমিশন কি করেছে, এখানে একটু মানে দেশের ভালোর জন্য যদি বলি, অন্তত তাদের প্রতি পজিটিভ হই, দেশের ভালোর জন্য ওনারা এমন অনেকগুলো জিনিস নিয়ে আসছেন যেগুলো জুলাই সনদে ছিল না। তো এখন ওনারা এটা টেস্ট করতে পারেন, কিন্তু টেস্ট করতে গেলে তো রাজনৈতিক ঐক্যমত্যটা থাকে না, এটা তো ওনাদের বুঝতে হবে। তো রাজনৈতিক ঐক্যমত্যটা ছাড়া আপনি কি করেছেন, গণভোটে গিয়েছেন। আমি একমত যে এখানে জনগণের একটা সিদ্ধান্ত লাগবে, যে যেহেতু রাজনীতিগুলো ডিভাইডেড, কিন্তু রাজনীতিগুলো ডিভাইডেড আপনি আজকে কি করতে চেয়েছেন, মানে গত সরকারের ঐক্যমত্য কমিশনের বড় প্রবলেমটা ছিল যে ঐক্যমত্য কমিশন এমনভাবে দেশটাকে মানে এত গণতান্ত্রিক করে ফেলতে চায় নিজেরা, যেটা মানে একদিনেই যেন একটা আল্ট্রা ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে দাঁড়াবে। এটা একদিনেই যেন সব সংস্কার আপনি করে ফেলবেন। যেই সনদ, জুলাই সনদে যে আলাপগুলো হয়েছে, সে আলাপগুলোকে যদি আপনি ধারণ করে আপনি সেটাকে গণভোটে দিতেন, তারপরে যেগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতে চায় সেগুলো তো তারা তখন বিরোধী দলে চলে আসছে, তারা সংসদে এগুলো বারবার নিয়ে আসতো যে না আমরা এইগুলো লাগবে দেশের ভালোর জন্য, সংসদে ডিবেট হতো, আবার আলাদা একটা আলাপের মধ্যে দিয়ে এগুলো যদি বের হয়ে আসতো, তাহলে কিন্তু এটা একটা টেকসই জায়গা বের হয়ে আসেনি। স্যার অর্থ স্যার বললো যে আগের অভিজ্ঞতা থেকে এভাবে আসে না, কিন্তু একটা ফরমেশন দরকার একদিন। তাহলে এই ফরমেশন তো অনেক কিছু ভিত্তিতে হয়েছে, রাজনৈতিক ঐক্যমত্য ভিত্তিতে তো ফরমেশনটা হয়নি। জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে, আপনি এটা সঠিক, মানে হ্যাঁ আমাকে তো সংসদ নির্বাচন মানতে হলে হ্যাঁ ভোটও মানতে হবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যে প্রক্রিয়া, এটা ঐক্যমত্য কমিশনের একটা প্রস্তাব, এটা কিন্তু রাজনৈতিক দলের সনদের প্রেক্ষিতে প্রস্তাব না গণভোটটা। এই জায়গাটা আমরা একটা মিস করে ফেলি, গ্যাপটা মিস করে ফেলি। এটা ঐক্যমত্য কমিশন স্বপ্রণোদিত হয়ে নিজে একটা প্রস্তাব নিয়ে আসছে, সরকার একটা প্রস্তাব নিয়ে আসছে জনগণের কাছে। যেই প্রস্তাবটা গণভোটের প্রস্তাবটা তো ঐক্যমত্য কমিশনের কাছ থেকেই আসা, মানে তারপরে এটা ঐক্যমত্য সংস্কারের কোনটা সংস্কার হবে না হবে এটাও তো ঐক্যমত্য কমিশনের কাছ থেকে আসা, তারপর আমরা এগ্রি বা ডিসএগ্রি করেছি। মানে সরকার তো গণভোটের বিষয়টা গণভোটের বিষয়টা শুরু থেকেই ছিল। আপনি আমাকে গণভোটের বিষয়টা আমি বলছি না, আমি বলছি যে গণভোটটাও তো শুরু থেকে গণভোটের আলোচনাটা ছিল না, আলোচনা শেষের দিকে যখন বাস্তবায়ন প্রক্রিয়া যখন তখন এটা আলাপ আসছে এবং একটা পর্যায়ে গণভোট, প্রথমত গণভোট একটা পক্ষ বলছে গণভোট দরকার নাই, এরপরে গণভোটের চাপাচাপিতে গণভোটে এসেছে, তখন আবার মানে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যখন ঝামেলা হলো তখনই তো আসলে গণভোট। কিন্তু বিষয়টা আমি সেই জায়গায় বলছি না, আমি বলছি আপনি সনদে যে স্বাক্ষর করলেন যে বিষয়গুলো, এখানে হয়তো সংস্কার মিনিমাম, ম্যাক্সিমাম না, কিন্তু আপনি ম্যাক্সিমাম সংস্কার চান, তাহলে ম্যাক্সিমাম সংস্কার তো ঐক্যমত্য কমিশন শুধু চাইতে পারে না। বাংলাদেশের হানা ভোটের প্রেক্ষাপটটা হলো ঐক্যমত্য কমিশন জনগণকে বলতেছে আপনি আমার এই সংস্কার প্রস্তাবে আছেন না নাই বলেন। এইটা তো করার জন্য 18 মাস দরকার ছিল না, এটা প্রথম 3 মাসের মধ্যেই হানা ভোট দেওয়া যেত, ঐক্যমত্য কমিশন আলাপ করে দিয়ে দিতে পারতো, জনগণ চায় কি চায় না। তো আপনি রাজনৈতিক দলগুলোকে একটা আলাপের মধ্যে নিলেন, আবার ঐক্যমত্য কমিশনে পেশ করলেন হানা ভোটে আরেকটা জিনিস, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করলেন না। আমি সেই কথা বলছি। এখন সেই জায়গা থেকে তো যেই রাজনৈতিক দলটার নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনার ইস্যুতে, সে তো ওইটার ব্যাপারে এখনো রাজনৈতিকভাবে সামাজিকরণ হয়ে ওঠে নাই, সে কিন্তু এখন আর আপহোল্ড করতে পারছে না, কারণ সে তো বলছে আমি করবো না এটা, বা আমি দ্বিমত। এখন হানা ভোটে কিন্তু আপনি এমন পেঁচাইয়ে দিচ্ছেন যে হানা ভোটে কিন্তু এগুলো নিয়ে আসছেন আপনি। এখন তার জন্য একটা হলো হানা ভোটের সমস্যা, মানে চ্যালেঞ্জ, আরেক দিকে চ্যালেঞ্জ হলো আমি তো রাজনৈতিকভাবে এটার সাথে একমত না। তাহলে এখন এই দলটা যদি ক্ষমতা এসে থাকে, তার রাজনৈতিক এজেন্ডা আছে, রাজনৈতিক পরিকল্পনা আছে, সেই অনুযায়ী করবে। আরেকটা বিষয় আপনি বলি, এটা আমি শেষ করলাম, পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো আপনাকে যখনই কেউ ক্ষমতায় আসবে
তার রাজনৈতিক এজেন্ডা থাকবে, তার পরিকল্পনা থাকবে, সে অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান অ্যালাইনমেন্ট করতে হয় তাকে। যদি অ্যালাইনমেন্ট না করেন, যেমন নিভাবে ধরেন একটা যে দল ক্ষমতা আসছে তার পক্ষের কেউ যদি দুদকে বসলে বিরোধী দলের জন্য সমস্যা হতে পারে ধরেন, একইভাবে কোনো কারণে যদি বিরোধী দলের কেউ চলে আসে দুদকের চেয়ারম্যান হিসেবে, তাহলে সরকার থাকতে পারবে না, তো অস্থির হয়ে যাবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যদি এমন থাকে বিরোধী দলের কেউ, সরকার তো এই বিএনপি সরকার তো অনেকগুলো জিনিস বুঝতেছেই না, আমার কাছে মনে হচ্ছে। বুঝতেছে না কেন? কারণ তাকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ করার মানে হইলো এই না তার বিরোধী পক্ষ সবাইকে নিয়ে আসা। কিন্তু গত সরকার যেভাবে ক্ষমতা কাঠামো এটা কিন্তু স্যার ক্ষমতা কাঠামো পুনর্গঠন করেছে, গত সরকার যেভাবে ক্ষমতা কাঠামো পুনর্গঠন করেছে, সেটা তো একটা এক পেশে পর ক্ষমতা কাঠামো পুনর্গঠন করেছে। সেখানে আমরা তাদেরকে নিয়েছি, আমরা প্রত্যেকে পরিচয় জানি না, সামাজিক পরিচয় জানি না আমরা। আপনি গত 15 বছর যারা লড়াই করলো তাদের অনেকেই আপনি রাস্তায় রেখে দিয়েছেন, গত সরকার এই কাজ করেছে। অথচ আওয়ামী লীগের সুবিধাবাদীদেরকে তারা ক্ষমতা কাঠামোতে নিয়ে আসছে। আমি নাম ধরে অনেকের কথা বলতে পারবো। এবং আপনি অনেক সময় দেখা গেছে কি যারা নিরপেক্ষ লোক ছিল, সুবিধাবাদী লোক ছিল, সমাজে গোপন মানে পরিচয়হীন ছিল, তারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে নাই 15 বছর। তারা রাস্তায় ছিল না, আমরা রাস্তায় ছিলাম, আমরা 5 আগস্ট ছিলাম, 15 বছরও ছিলাম। কিন্তু যারা ছিল না তারা হঠাৎ করে আমাদের নীতি নির্ধারক হয়ে উঠলো। আমরা তাদেরকে কিভাবে মেনে নিতে পারি এখন? কারণ তারা তো আসলে আওয়ামী লীগের লোক। তো সুতরাং আওয়ামী লীগের লোক গত সরকার, কারণ নিরপেক্ষ লোক মানে যারা কর্তৃত্ববাদের বিরোধিতা করে নাই তাদেরকে আমি আওয়ামী লীগের লোকই মনে করি, আওয়ামী লীগের পক্ষের লোকই মনে করি। কারণ তারা তার সুবিধার জন্য আওয়ামী লীগের মেনেছে। আওয়ামী লীগের যদি কোনো ক্ষমতা আসে তাহলে উচিত তাদের এই যারা তাদের সুবিধাভোগী ছিল তাদেরকে আসলে শাস্তি দেওয়া। স্যার অর্থ স্যার, কিন্তু এই জায়গা না করে এই সরকার এই কাজগুলো করেছে। করার ফলে এখন আমি আর এক মিনিট শেষ করে দিচ্ছি, এখন এই সরকার নতুন যে সরকার আসলো সেই সরকার প্রফেসর ইউনূসের ক্ষমতা কাঠামোর পুনর্গঠন টিকে রাখবে কেন? এটা আপনি কোন কথা বলেন? আপনি কি আবদার করেন? এটা আপনার কাছে তার এজেন্ডা নাই, তার পরিকল্পনা নাই, তার পথ চলতে হবে না? জনগণের কাছে তার তো জবাব দিতে হবে এবং আপনার সকল কাজের জন্য কিন্তু তারই জবাব দিতে হবে। এবং তাকে কি আগামী নির্বাচন যেতে হবে না? সুতরাং তাকে তো আগামী নির্বাচন সফল হয়ে যেতে হবে নাকি ব্যর্থ হয়ে যাবে? সুতরাং সে যদি আগামী নির্বাচনে ডিবেট খাইতে না চায় তাহলে তার পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট করতে হবে। বিএনপি দেরি করে ফেলতেছে রিঅ্যালাইনমেন্ট করতে, কারণ দেরি করলে বিএনপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে।